আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ভোজ্য তেল নিয়ে বাজারে সংকট চললেও সরকারের উদ্যোগ না দেখে হতাশ ভোক্তারা, কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না প্রশ্ন। বিদেশে আশ্রয় নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ খন্দকার মোশাররফের, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। 53 বছরে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সিট বরাদ্দ, লেজুর বৃত্তি ছাড়া হলে থাকার সুযোগ পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। এবং চীনের ওয়াংজুতে 47 দেশের দুদিনব্যাপী শিক্ষা সম্মেলন, শিক্ষা গবেষণায় প্রতিটি দেশকে সর্বোচ্চ বিনিয়োগে বাংলাদেশের আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, দেশ থেকে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আক্তার হোসেনের রিপোর্ট। স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে কেউই বেশি দিন টিকে থাকতে পারেনি। দেশের জনগণই নির্ধারণ করবে কারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে মন্তব্য করে জনগণকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। জাতীয় ঐক্যের ডাক এসেছে, অথবা সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এই গণতন্ত্র আবার মুখ থুবড়ে পড়ো, আবার কোন স্বৈরাচার আসুক, আবার কোন ফ্যাসিস্ট আসুক, আর কোন দাবিদার সরকার, মাফিয়া সরকার বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে। ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে এই 5ই আগস্টের মাধ্যমে পারে। জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান বিএনপি নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ভোজ্য তেল নিয়ে বাজারে সংকট চলছে 2 সপ্তাহ হলো, কিন্তু সরকারের কোনো উদ্যোগ না দেখে হতাশ ভোক্তারা। ছাত্র জনতার আন্দোলনের পর বিপ্লবী সরকার কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না প্রশ্ন তাদের। বাজারে কোনো কিছুরই সরবরাহে ঘাটতি নেই, তবে দাম বাড়তি। এমনকি শীতের ভরা মৌসুমেও সবচেয়ে কম দামি সবজি কিনতে হচ্ছে 40 টাকা কেজি দরে। রেজভি নেওয়াজের রিপোর্ট। জিনিসের দাম অত্যাধিক বাড়ছে। আজকে বাজারে বোতলজাত সোয়াবিন তেল নাই, 850, 60, 70 করে কিছু পলায় বেচতেছে। আর লুজ তেলের কিনতে আনলাম 185 টাকা লিটার। প্রত্যেকটা জিনিসের দাম বেশি। সাধারণ মানুষ খুব ক্রয় ক্ষমতার বাইরে। তারপরে আবার বাড়িওয়ালারা জানুয়ারিতে বইলা দিছে বাসা ভাড়া বাড়াবো, এইটাও একটাই। তারপর প্রত্যেকটা জিনিস, আলু তো জীবনও দেয় না 90 টাকা কেজি, 80 টাকা, সরি গড়ি লুটের বাজার হয়ে গেছে। ঢাকার ধূপখোলা মাঠ সংলগ্ন বাজারে সপ্তাহের বাজার করতে আসা কয়েকজন ভোক্তা। সিন্ডিকেট মুক্ত বাজার কি অধরাই থেকে যাবে প্রশ্ন তাদের। জিনিসপত্র দামের দিক দিয়ে তো বলতে গেলে তো মোটামুটি নিজের ক্ষমতার বাইরে থাকে। খুবই করতে হয়, খুব নিতে হয়, খাওয়ান তো লাগবে না, একটু বাড়তি দিকেই আছে, বেশি একটা কমে না। তবে তরকারি কিছুটা কম নমনীয়। রুই মাছ বাজারের আগে আসছো? হ্যাঁ। কত কেজি নিচ্ছ? 860। হ্যাঁ, আগের তুলনায় কেজিতে 50 টাকা বেশি মনে হয়েছে। বাড়তির দিকে সব বাড়তি। মুদি দোকানের বিক্রেতারা জানালেন, ডিলাররা বোতলজাত সয়াবিন তেল দিচ্ছেন না, তবে পাম কিংবা লুজ সয়াবিন তেলের ঘাটতি নেই।
না তেল নাই জম্মু করতে, তেল কোনো দোকানে লোসটাও নাই, লোস বোতল কোনোটাই নাই। দাম বাড়বো কিংবা কমবো এটা কোম্পানি কিছু বলে নাই। কম মানে না থাকার মতোই, মাল দেয় না তো কোম্পানি। বলতে পারি ডিলার অর্ডার দিছি, ডিলার বলতেছে ওনার কাছে মাল নাই, ওনারা এটা বলতেছে কম দেয় আর কি, কম 10 কার্টন 2 কার্টন এরকম অবস্থা। পাম তেল বেশি হলো 148 লিটার, সয়াবিন 164। দাম তো আমরা আগের দামে ব্যস্ত আছি, ইনটেক বোতলের দাম বাড়তি মানে আহেই নেই। আগে 170 টাকা 75 টাকা 78 টাকা ছিল, এখন 82 টাকা 80 টাকা। শীতের সবজির সরবরাহ বাড়ছে, দামও কমতে শুরু করেছে কোনোটার, কিন্তু 40 টাকার নিচে নেই কোনো সবজির দাম। টমেটো 120, শিম 60, বেগুন 50, পেঁপে এলো যে আপনার 50, মূলা 40, তারপরে আলু এলো 80, নতুন আলু 100, আর গাজর 80। এই যে সবচেয়ে কম দাম হলো যেটা 40 টাকা কেজি, যেটা 40 মূলা, এই দুইটা। ব্রয়লার মুরগি এবং ডিমের দাম বাড়েনি, 180 টাকা কেজি, আর ডিমের ডজন 150 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, খাসির মাংসের কেজি 1150 টাকা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কারে গতি বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা এদেশে জন্মগ্রহণ করেছে তারাই দেশের গর্বিত নাগরিক। মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠী স্বার্থ হাসিল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায়। তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে? অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে, আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 21 জন। দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 18 জন। সকাল 8:15টার দিকে বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ ঠাকুরগাঁও মহাসড়কের ফিশারিজ যদুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, ধান বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই 2 চালক সহ 4 জন নিহত হন। নিহতরা হলেন বাস চালক আব্দুল করিম, ট্রাক চালক আনোয়ার এবং অপর 2 জন বাস যাত্রী। নিহত উভয় চালকের বাড়ি পঞ্চগড় উপজেলায়। যশোর ঝিনাইদহ মহাসড়কের বাড়িনগর বাজারে ট্রাক চাপায় প্রাইভেট কারের এক যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। নাটোরের শহরের বন বেলঘরিয়ায় ট্রাক্টর ও মোটর সাইকেলের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। 53 বছরের মধ্যে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সব ছাত্রকে সিট বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে, তবে ছাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় 30% ছাত্রীর সিট দেয়া যায়নি। কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন বা দলের লেজুরবৃত্তি ছাড়া বৈধভাবে হলে থাকার সুযোগ পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। মাসুর শাকিলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য 14টি ও ছাত্রীদের জন্য 5টি আবাসিক হল রয়েছে। প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের হলে সিট পাওয়ার কথা থাকলেও বছরের পর বছর ছাত্র সংগঠনগুলো হলে সিট বরাদ্দ নিয়ন্ত্রণ করত। সিট রাজনীতির জিম্মি করে শিক্ষার্থীদের মিছিলে যেতে বাধ্য করা হতো, এমনকি গেস্ট রুম ও গণরুম কালচারও তৈরি করেছিল ছাত্র সংগঠনগুলো। জুলাই গণঅভ্যুত্থানের পর এই প্রথম সব হলের শিক্ষার্থীরা হল প্রশাসনের মাধ্যমে সিট বরাদ্দ পেয়েছে। টোটালি হলের নিয়ন্ত্রণ, হল প্রশাসনের নিয়ন্ত্রণ, সমস্ত কিছু নিয়ন্ত্রণ ছাত্রদের হাতে চলে গেছে। আগে মনে করেন ছাত্রলীগ ছিল, তো আমাদের 1 বছর 1.5 বছর বা 2 বছর মানে গণরুমে থাকতে হইতো, মনে করুন 20 জন 30 জন এক রুমে থাকতে হইতো। এখন আর সেটা নাই। আমার সিট আমি আমার নিজের সিটে থাকতে পারতেছি, এটা আমি মনে করি যে অনেক একটা বড় পাওয়া।
বেশিরভাগ শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দ দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র যারা তাদের শতভাগ সিট নিশ্চিত করা হচ্ছে। কিভাবে সম্ভব হলো? কারণ হচ্ছে অছাত্র, বহিরাগত এবং যারা মাস্টার শেষ করতো তারা অবস্থান করতো, যার সংখ্যাটা 30% বা 40% ছিল। বিশ্ববিদ্যালয়ে ছাত্রের সংখ্যা বেড়ে গেলেও তাদের জন্য আবাসিক হল বাড়েনি, তাই এবারও হলে সিট পাননি 30% ছাত্রী। এক্সিস্টিং যে হল 5টা আছে সেগুলোতে আমরা 500-র মতো সিট বাড়িয়েছি। আগামী বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত মেয়ে শিক্ষার্থী ভর্তি হবে তাদেরকে রেসিডেন্ট স্কলারশিপ বা আবাসিক স্কলারশিপ দেওয়া হবে 3 থেকে 5,000 টাকা অবস্থান ভেদে এবং এলাকা ভেদে। আবাসিক হলে ছাত্র সংগঠনগুলোর অপরাজনীতি বন্ধ হওয়ায় সৃষ্টিশীল সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের চর্চা বেড়েছে বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও পুলিশের গুলিতে নিহত ও আহত হয় আন্দোলনকারী অনেক ছাত্র জনতা। অঙ্গহানি এবং দৃষ্টিশক্তি হারিয়ে সেই সব ছাত্র জনতার অনেকের দিন কাটছে হাসপাতালে, অনেকের সামনেই অনিশ্চিত ভবিষ্যৎ। লায়লা নওশিনের রিপোর্ট। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর সারা দেশে ছাত্র জনতা যখন রাজপথে বিজয় মিছিলে, সে সময় মিরপুর 2 নম্বরে পুলিশের স্প্রিন্টার এসে লাগে চাঁদপুরের ব্যবসায়ী মোহাম্মদ শরীফের চোখে। ডান চোখের আলো পুরোপুরি নিভে যায় তার। স্প্রিন্টারের আঘাতে নষ্ট হয়ে যাওয়া সেই চোখের আলো ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানান শরীফ। সারা শরীরে স্প্রিন্টার লাগছে, কিন্তু সবচেয়ে গুরুতরভাবে আমার এই ডান চোখে লাগছে, এটা একবারে চিরতর অন্ধ হয়ে গেছে। আর ডাক্তাররা এখন চেষ্টা করতেছে যে আমার চোখের যেন সৌন্দর্যটা থাকে, এই চেষ্টাটাই তারা চালাচ্ছে। কিন্তু এই রাষ্ট্রের কাছে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল, এখন আর আমাদের কিছু একটা চাওয়ারও নেই। তারা আমাদের সাথে একটাই বলছে যে আমাদের ট্রিটমেন্ট চলতেছে। হ্যাঁ, ট্রিটমেন্ট চলতেছে, আমাদের ভাইদের পাও কাটা হচ্ছে, হাত কাটা হচ্ছে, কারো চোখ যাচ্ছে বা কারো চোখ তুলে নিতে হবে। যারা 2 চোখে অন্ধ হয়েছে তারা আর দেখবে না। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের সম্রাট হোসেন গুলিবিদ্ধ চোখ নিয়ে তারও এক অনিশ্চিত যাত্রা। দাবি জানালেন উন্নত চিকিৎসার। মোটামুটি 50-60টার মতো গুলি আছে। এই পর্যন্ত চোখের ভিতরে 3টা আছে, 2বার অপারেশনের পরও বের করতে পারি নাই। আর ঘাড়ে এবং পিঠে, হাতে এখনো কিছু কিছু জায়গায় গুলি আছে, এগুলো বের করা হয় নাই। নতুন করে আমাদের দেশে যারা দেশ চালাবে বা আছে ওদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি, এটাই যাতে আমরা ভালো ট্রিটমেন্ট বা অপারেশনের বেলা আমাদের ভালো ট্রিটমেন্ট হয়। এখন পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে বিদেশে নেওয়ার কথা জানিয়েছেন দায়িত্বরত ছাত্র প্রতিনিধি। এখন তারা যখন অনেকে জানতে পেরেছে যে না, এখন চিকিৎসাটা সুনিশ্চিত হচ্ছে, একটা ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে বা বাইরে নেওয়ার যে ব্যবস্থাটা হচ্ছে, অনেকে আস্থা ফিরে এসেছে এবং ঢাকার বাইরে থেকে যে মানুষগুলো এখানে আউটডোর থেকে ট্রিটমেন্ট নিয়ে গিয়েছিল তারা আবার পুনরায় ভর্তি হওয়ার জন্য এই হসপিটালে ফিরে আসছে। উন্নত চিকিৎসার পাশাপাশি রাষ্ট্র থেকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারানো আহতরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। চীনের ওয়াংজুতে 47টি দেশের 2 দিনব্যাপী শিক্ষা সম্মেলন হয়েছে। সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা বলেছেন, উচ্চশিক্ষায় প্রতিটি দেশকে যৌথ গবেষণায় এগিয়ে আসতে হবে। শিক্ষা ও গবেষণায় প্রতিটি দেশকে সর্বোচ্চ বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। চীনের ওয়াংজু থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। চীনের গুয়ানজুতে দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটি অ্যান্ড ওভারসিজ পার্টনার এক্সচেঞ্জ কনফারেন্স। আয়োজক মালয়েশিয়া এডু। বিশ্বের 47টি দেশের মধ্যে অংশ নেয় বাংলাদেশও। বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি অংশ নেয়। বাংলাদেশ থেকে যোগ দেয়া প্রতিনিধিরা বলছেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে চীনের কাছ থেকে বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেই আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক যে যোগাযোগ সম্পর্ক সেটাকে বৃদ্ধি করাটাকে প্রচন্ড গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ তাদের আন্তর্জাতিক যে সম্পর্ক সেই সম্পর্কে অন্যতম একটা জায়গা। এই সকল কান্ট্রির সাথে একটা যোগাযোগ বা বন্ডিং ডেভেলপ করা, যে এক্সচেঞ্জ প্রোগ্রাম, জয়েন্ট রিসার্চ করার যে সুযোগ তৈরি হয়েছে সেটা এক প্রশংসনীয়, এবং এটা সদ্ব্যবহার করে আমরা আসলে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এবং আমাদের রিসার্চে আরো এগিয়ে যাওয়ার
জন্য একটা পথ হয়তো আরেকটা দ্বার খুলছে আমাদের জন্য। আয়োজকরা বলেছেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনই সম্মেলনের উদ্দেশ্য। BRI বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার যে মিশন আছে, যে ভিশন আছে, যে এডুকেশন চাইনিজ এডুকেশনটা ওভারসিজে প্রমোট করা, চায়না সহ বিভিন্ন দেশ থেকে তাদের অনেক ভালো ওয়েল রেপুটেড ইউনিভার্সিটি অংশগ্রহণ করেছে। শিক্ষা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে আরো অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, ইনক্লুডিং আপনার কিছু স্কলারশিপের ব্যবস্থা করবে। সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় 61টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটির এই দ্বিতীয় সম্মেলনে বিশ্বের 47টি দেশের যারা শিক্ষা সংশ্লিষ্টরা আছেন তারা বলছেন সারা বিশ্বেই বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ গবেষণা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে তারা আরেকটি জিনিস বলেছেন, সেটি হচ্ছে যে পিছিয়ে থাকা দেশগুলোর শিক্ষা খাতকে উন্নয়নের জন্য এগিয়ে থাকা দেশগুলোর সহযোগিতা খুব বেশি প্রয়োজন। চীনের গুয়াংজু থেকে মুস্তাফা মল্লিক, চ্যানেল। পরিবেশগত বৈশিষ্ট্য, টেকসই ফিচার, আধুনিক উপাদান ও নান্দনিকতা নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের আর্ক উইক শুরু হয়েছে। স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের সেরা ক্লাস প্রজেক্ট নিয়েই এই আয়োজন। আধুনিক স্থাপত্য সম্পর্কে জানতে উপকৃত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর্ক উইক সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া আক্তার। দেশের স্থাপত্য শিল্পকে পরিবেশ বান্ধব, ভবিষ্যৎমুখী ও আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে নিতে প্রতি বছরই স্থাপত্য সপ্তাহের আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলনে জায়গা করে নেওয়া সেরা ক্লাস প্রজেক্টগুলো নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। একটা 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনের উৎপত্তি, বিভিন্ন জায়গার কে ইউজ করে কিভাবে করা যেতে পারে, সেটা হোলিস্টিক জিনিসটা এখানে প্রত্যেকটা জিনিসই এসছে। স্থাপত্যের খুঁটিনাটি সহ মূল ভিত্তি সম্পর্কে জানতে ব্র্যাক ইউনিভার্সিটির এই আয়োজনে অংশ নেয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। যারা আর্কিটেকচার পড়তে চান বা আর্কিটেকচার ব্যাপারে জানতে চান, এক্সিবিশন তাদের অনেক হেল্প করবে। আমরা যত দেখবো তত আর কি শিখবো, এই জন্য এটা আর কি আমাদের জন্য অনেক হেল্পফুল হয়। সবার আইডিয়াস একসাথে আমরা দেখতে পাচ্ছি, ডিফারেন্সিয়েট করতে পারছি, এক একজনের নলেজ এক্সচেঞ্জ করতে পারছি, ভালো লাগছে। ইতিহাস ও আধুনিকতার সংযোগ রেখে স্থাপত্য শিল্প নির্মাণে শিক্ষার্থীরা যেন এগিয়ে আসতে পারে সেই প্রয়াস এই আয়োজনে। বেস্ট আউটপুট যেগুলো হয়েছে ওগুলোকে নিয়ে জাস্ট একটা আইডিয়া শেয়ারিং করা। যারা ফার্স্ট ইয়ারে তারও একটা গ্লিমস পেয়ে যায় যে আমি যখন 5th ইয়ারে আস্তে আস্তে যাব তো আমার মানে জার্নিটা কেমন হবে, এবং ওরা এখান থেকে ইন্সপায়ার্ড হয়। স্টুডেন্টরা ইনভলভ হচ্ছে, ওভারঅল ফ্যাকাল্টিরা ইনভলভ হচ্ছে, এবং মোটামুটি একটা ইন্টারেক্টিভ একটা সেশন হয়ে থাকে। দেশের ভবিষ্যৎ স্থাপত্য শিক্ষায় উদ্ভাবনের ভিত্তি রচনা করতে বদ্ধপরিকর ব্র্যাক বিশ্ববিদ্যালয়। প্রথম হচ্ছে এই এক্সিবিশন, তারপরে হচ্ছে অল ইউনিভার্সিটি স্টুডেন্টস আর্কিটেকচার স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন হবে, পাবলিক লেকচার আছে। ছাত্র ছাত্রীদের ক্রিয়েটিভ যে এবিলিটি আছে সেটাকে বের করে নিয়ে আসি, যাতে তারা ভবিষ্যতে বাংলাদেশের জন্য সুন্দর পরিবেশ করতে পারে। 7 দিনের এই আয়োজনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরতে পারবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, ফিরে এলাম বিরতির পর। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফজল কবির খান বলেছেন, পদ্মা সেতু রেল প্রকল্পে 40,000 কোটি টাকা খরচ হয়েছে। কর্ণফুলী টানেলের পেছনে খরচ 10,000 কোটি টাকা। খরচের তুলনায় রাজস্ব প্রাপ্তি খুবই কম। এগুলোতে অনেকে অপচয় ও দুর্নীতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ মানব সম্পদ সংগঠন ফেডারেশনের আয়োজনে 6ষ্ঠ জাতীয় HR কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তৃতা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান, ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান, সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর ইউসুফ এম ইসলাম সহ অন্যরা। করলেন 40,000 কোটি টাকার প্রকল্প, তো এইটা কি রাজস্ব এস্টিমেট করা হয়েছিল যে আপনি কত রাজস্ব পাবেন, তো ওখানে বছরে 1400 কোটি টাকা রেভিনিউ পাওয়ার কথা। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখন তো 6 মাস হয়েছে, তোমরা কত টাকা রেভিনিউ পাইছো এই রেল লাইন থেকে? বলে যে 37 কোটি টাকা। আপনি এর মধ্যে দুর্নীতি আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু দুর্নীতি ছাড়াও তো আছে।
তারপরে আমি যেখানেই যাই অপচয়ের মানে কোনো শেষ নাই। বিখ্যাত গীতিকার, সুরকার ও শিক্ষক আবু জাফর আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 82 বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন আবু জাফর। তিনি এক মেয়ে ও 3 ছেলে রেখে গেছেন। তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গানগুলো তুমুল আলোড়ন তুলেছিল। এই পদ্মা এই মেঘনা আবু জাফরের সৃষ্টি। এই গান তাকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা 20টি গানের মধ্যে স্থান করে নিয়েছিল। পাশাপাশি তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি, তুমি রাত আমি রাত জাগা পাখি গানগুলো এখনও শ্রোতাদের মুগ্ধ করে। বরেণ্য সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন তার সাবেক স্ত্রী। গুনিয়ে মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত ভুবন। তিনি শুধু সঙ্গীতাঙ্গনের মানুষই ছিলেন না, ছিলেন কবি ও সবার প্রিয় শিক্ষক। শিক্ষকতা পেশার পাশাপাশি সঙ্গীত ভুবন আলোকিত করেছেন আবু জাফর। নিয়মনীতির তোয়াক্কা না করেই নরসিংদীর বিভিন্ন সড়ক মহাসড়কে চলছে সিএনজি চালিত অটোরিকশা সহ 3 হুইলার। বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অধিকাংশ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স ও দক্ষতা। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর 52 কিলোমিটার অংশে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সিলেট বিভাগের 4টি জেলা ছাড়াও এই সড়কটিতে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কিছু রুটের যানবাহন চলাচল করে প্রতিনিয়ত। তবে নরসিংদীর মহাসড়কের মাধুরদী থেকে ইটাখোলা এবং ইটাখোলা থেকে কটিয়াদি আঞ্চলিক সড়কটিতে অবাধে বেপরোয়া গতিতে প্রবেশ করছে সিএনজি ও অটোরিকশা। এসব 3 চাকার যানবাহন চালকের সিংহভাগেরই ড্রাইভিং লাইসেন্স, দক্ষতা সহ নেই বৈধ কাগজ। একটা আরেকটার ওভারটেক করে যাইতে আমরা হরেন দিলেও যাবে না, এগুলো আঙ্গ অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তারা কোনো নিয়ম কানুন বুঝে না, তারা ডাইনে ইন্ডিকেটর, পার্কিং, ব্রেক তাদের কোনো কিছু ঠিক নাই। দিলে মাঝখানে গাড়ির সামনে সামনে দিয়া চালায়, আবার যদি আমরা সাইড চাই তারা গাড়ির সামনে পড়ে। নিয়ন্ত্রণের ভিতরে চালাইতেছে না, অ্যাক্সিডেন্ট হইতেছে। রিক্সে থাকা কেন বড় বড় গাড়ির চাপ মারে, মনে করেন নিজেরও ক্ষতি, তারপর পেছনে তারা 5 বছর থাকে তারপরও সমস্যা হয়ে যায়। জেলা বিআরটির তথ্য মতে সর্বশেষ 2018 সাল পর্যন্ত 4300টি সিএনজির রেজিস্ট্রেশন অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে মাত্র 100 সিএনজি নিয়মিত ট্যাক্স প্রদান করে আসছে। সিএনজি 3 হুইলার অটোরিকশা মহাসড়কে চলতেই পারবে না, এটাই সরকারের নির্দেশনা। আর লাইসেন্সের বিষয়ে রেজিস্ট্রেশন নরসিংদী থেকে দেওয়া হয় না। সর্বশেষ রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে 2018 সালে। এরপর আর কোনো সিএনজি 3 হুইলার আমরা রেজিস্ট্রেশন দেইনি। ট্রাফিক পুলিশ বলছে সড়কে নির্বিঘ্নে যান চলাচল করতে নিয়মিত তদারকি সহ নেওয়া হচ্ছে নানা আইনি ব্যবস্থা। তো ওটা আমরা প্রতিরোধ করার চেষ্টা করতেছি। রাস্তার আইন শৃঙ্খলা শৃঙ্খলা আমরা ফিরাই আনছি এবং আমরা যে ভেহিক্যালগুলো আছে ওগুলা মামলার আওতায় আনতেছি। মহাসড়কগুলোতে 3 চাকার যান চলাচল বন্ধের পাশাপাশি আঞ্চলিক সড়কগুলোতে প্রতিযোগিতা বন্ধের দাবি সংশ্লিষ্টদের। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। ফ্রান্স পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সরকারের পতন হয়েছে। এ নিয়ে দেশটিতে নতুন করে রাজনৈতিক সংকট তীব্র হয়েছে। সরকার পতনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন কয়েকদিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। জাতির উদ্দেশ্যে 10 মিনিটের ভাষণে বার্নিয়েরকে ধন্যবাদ জানান ম্যাক্রো। একই সাথে অত্যন্ত ডান এবং কঠোর বামদের সরকার পতনের জন্য অভিযুক্ত করেন তিনি। ফ্রান্সের সরকার পতনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিয়োগের মাত্র 3 মাস পর বুধবার বার্নিয়ের সরকারের পতন হয়। গাজায় ইসরায়েলি হামলায় 48 জন নিহত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে চালানো হামলায় গাজায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 44,500 মানুষ। ইসরায়েলের হামলায় গাজায় 42 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। জাতিসংঘ বলছে বিশ্বের যে কোনো স্থানের তুলনায় শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ হারানোর হার গাজায় সবচেয়ে বেশি। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির মাঝে সিরিয়া লেবানন সীমান্তে বোমা বর্ষণ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে 4000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ।
কুড়িগ্রামের চরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে ভেড়া পালন। বিস্তীর্ণ চারণভূমি আর স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন ভেড়া পালনে। পরিবারের আয় বাড়ায় খুশি চরের নারীরাও। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলে চারণভূমি থাকায় ভেড়া পালন জনপ্রিয় হয়ে উঠছে। চরের নারীরা এক্ষেত্রে সম্পৃক্ত হচ্ছেন বেশি। একটি ভেড়ার দাম ৩ থেকে ৪ হাজার টাকা। ৬ মাস পর পর প্রতিটি ভেড়া 2 থেকে 4টি করে বাচ্চা দেয়। ভেড়ার রোগ ব্যাধিও কম হয়। আমাদের এলাকাটা হলো চর এলাকা, আমরা ভেড়া পালন করি। ভেড়া একটি পেয়ে বাচ্চা হয়ে 2টা হয়েছে, আরও সামনে হবে। ভেড়া পালন খুবই সহজ, যেহেতু কাঁচা ঘাস আছে, বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না। এখন ভেড়া পালন করতেছি, রোগ বালাই সম্পর্কে আমরা বুঝি। ভেড়া পালন উৎসাহিত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে। বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপ জেলার চিলমারি, লৌমারি ও সদর উপজেলার 14টি চরে 420টি দরিদ্র পরিবারকে 1টি করে ভেড়া উপহার দিয়েছে। এসব ভেড়া থেকে এখন প্রতিটি পরিবারে 3 থেকে 4টি করে ভেড়া হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রত্যেকটা ভেড়াকে ভ্যাকসিনেশন আওতায় নিয়ে আসা হয়, ভ্যাকসিনেশন নিশ্চিত করা হয়। ভেড়া যেহেতু বছরে 2বার বাচ্চা দেয়, এই জন্য খুব স্বল্প সময়ের মধ্যে উপকারভোগীরা লাভবান হচ্ছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ ভেড়া পালনের জন্য প্রশিক্ষণ সহ বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ওষুধ দিচ্ছে। চর এলাকায় ভেড়া পালন একটি উপযুক্ত পরিবেশ, যেখানে ভেড়া সহজেই লাভজনকভাবে মানুষ পালন করতে পারে এবং বেসরকারি সংস্থা আমাদেরকে টেকনিক্যালি আমরা তাদেরকে ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক ওষুধ বিতরণে সহায়তা করে থাকি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভেড়া পালনের মাধ্যমে বদলে যাবে চরাঞ্চলের অর্থনীতির চিত্র। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নানা প্রতিশ্রুতি ও উদ্যোগের পরও দখল দূষণমুক্ত হয়নি রংপুর শহরের লাইফলাইন শ্যামাসুন্দরী খাল। কার্যকর পদক্ষেপ ও ব্যবস্থাপনার অভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমের 7 মাস পার না হতেই ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। 134 বছরের ঐতিহ্যবাহী এই খালের প্রাণ ফেরাতে সংস্কার সহ দ্রুত উন্নয়ন কার্যক্রম সচলের দাবি জানিয়েছে নগরবাসী। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। নগরীর বুক চিরে বয়ে চলা 15.80 কিলোমিটার দৈর্ঘ্যের শ্যামাসুন্দরী খালের সীমানা নির্ধারণ, দখলদারদের উচ্ছেদ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হয়। বিভাগীয় ও জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন সহ অংশীজনরা 3 ধাপে উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি এখনো। উল্টো রক্ষণাবেক্ষণের অভাব, দখলদারদের দৌরাত্ম্য আর দূষণে শহরের প্রাচীনতম এই খালটি দূষিত করছে পরিবেশ, বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকিও। ময়লার ভাগাড় ও মশার উৎপত্তিস্থলে পরিণত হওয়া খালটি সংস্কারে দ্রুত উদ্যোগের দাবি স্থানীয়দের। পাশ দিয়ে কোনো হাঁটা যায় না, নামে শ্যামাসুন্দরী, কামে শ্যামাসুন্দরী না। আমি আমার মামার কাছে শুনছি এটা নাকি অনেক বড় একটা খাল ছিল, কিন্তু সেই খাল এখন আর নাই। সেই খাল দিয়ে আগে এখানে কি মাছ পাওয়া যেত, এখানে তো মাছ অসম্ভব। প্রায় সময় দেখি এখানে মাপামাপি হয়, ওই মাপি রাখি যায়, পরে আবার সাবেক যার রাখা সে সেইভাবে দখল করে নেয়। অনেক আবর্জনা, ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন শ্যামাসুন্দরী দেখতে চাই আমরা। সেই শ্যামাসুন্দরীর পূর্বাবস্থা আমরা ফিরে পাই, যেন ও সত্যিকার অর্থে এখানে আর বন্যা না হয়, কোনো পানি জমে না থাকে, সুন্দরভাবে পানি নিষ্কাশিত হয়, এই প্রত্যাশা আমরা করি। অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খালটি রক্ষায় অভিযানের কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা যে দূষণ মুক্ত করা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এছাড়া আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ময়লা আবর্জনা পড়ে ব্লকও তৈরি হয়ে গেছে। এই প্রক্রিয়াগুলো আসলে এই উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে সমন্বিতভাবে আসলে কার্যক্রম চলবে। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন কার্যক্রম পরিচালনা করেছেন। শ্যামাসুন্দরী খালকে দখল দূষণমুক্ত করে অবাধ পানির প্রবাহ নিশ্চিত করা সহ খালটি রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের দাবি রংপুরবাসীর। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোজ্য তেল নিয়ে বাজারে সংকট চললেও সরকারের উদ্যোগ না দেখে হতাশ ভোক্তারা। কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না প্রশ্ন। বিদেশে আশ্রয় নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ খন্দকার মোশাররফের। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি।
53 বছরে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সিট বরাদ্দ। লেজুর বৃত্তি ছাড়া হলে থাকার সুযোগ পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। এবং চীনের গুয়াংজুতে 47টি দেশের দুদিনব্যাপী শিক্ষা সম্মেলন। শিক্ষা গবেষণায় প্রতিটি দেশকে সর্বোচ্চ বিনিয়োগে বাংলাদেশের আহ্বান। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।